আসসালামু আলাইকুম। গাজীপুরের পিরুজালি গ্রাম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আজকে আমরা ঘুরতে এসেছি স্যার হুমায়ুন আহমেদের বাড়িতে, অর্থাৎ নুহাশপল্লীতে। আমরা আজকে তার বাড়িটা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দেখাবো। আমাদের একটা সংগঠন আছে, সংগঠনটির নাম হলো মুখের হাসি ফাউন্ডেশন। মানে আমাদের কাজ হলো রাস্তায় যারা পথশিশু আছে, যারা হাসতে ভুলে গেছে, হাসতে পারে না, তাদের মুখে একটু একটু করে হাসি ফুটানোর চেষ্টা করা। আর এই সংগঠনের বেশ কিছু সদস্য আছে আমাদের ভার্সিটি কেন্দ্রিক। তো এই সংগঠনের যে ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, সহজ কথাই সংগঠনের যারা সদস্য আছে, যারা কর্মী আছে, তাদেরকে নিয়ে আজকে মূলত আমরা ঘুরতে আসছি গাজীপুরের এই নুহাশপল্লী হুমায়ুন স্যারের বাসায়। নিন্দুকেরা ১৩ সংখ্যাটিকে অপয়া মনে করলেও নভেম্বরের ১৩ তারিখে জন্ম নিয়েছিলেন একজন কথা সাহিত্যের জাদুকর। নেত্রকোনার কুতুবপুরে ১৯৪৮ সালে জন্ম নেওয়া এক কিংবদন্তি কথা সাহিত্যিক স্যার হুমায়ুন আহমেদ, যিনি পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি করলেও মন ছিল সাহিত্য রসে ভরপুর। সেই রসের আনন্দেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে ইস্তফা দিয়ে মন দিয়েছিলেন সাহিত্যে। আর আমাদের ইচ্ছা হলো এবার ঘুরে আসি সেই প্রখ্যাত জাদুকরের বাগানবাড়ি থেকে, জনপ্রিয় এই সাহিত্যশিল্পীর আর একটা শিল্প দেখে আসি, আর একটু ছুঁয়ে দেখি যেখানে আছে প্রিয় এই মানুষটির হাতের ছোঁয়া। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 7:30 নাগাদ শাহবাগ জাদুঘরের সামনে থেকে আমাদের মোট 58 জন সদস্যদের যাত্রা শুরু হলো। আমি ব্যক্তিগতভাবে উচ্চ বিটের সাউন্ড সিস্টেম ও ধুমধারাকার ডিজে গান মোটেও পছন্দ করি না, কিন্তু এরকম একটা গ্রুপ ট্যুরে এটা থাকাটা খুবই স্বাভাবিক। তাই একটু পিছনের দিকে বসে সবার হই হুল্লোড় উপভোগ করতে করতেই গন্তব্যে এগিয়ে যাচ্ছি। যাওয়ার পথে সবুজ মাঠ, গজারি বন আর অমায়িক প্রকৃতির ডাকে যেমন হৃদয় নেচে উঠেছিল, তেমনি তথাকথিত নগরায়ন উন্নয়নের নামে ভাঙাচোরা রাস্তা, ধুলোবালি, ইটের ভাটার কালো ধোঁয়া দেখেও মনের কোণে জমে উঠেছিল কালো মেঘ। এই যে খালটি দেখা যাচ্ছে, এখানে প্রবাহিত পানির চেয়ে পানিতে থাকা কেমিক্যালের পরিমাণ যে বেশি, এতে কোনো সন্দেহ নেই। এমন কালচে রঙের পানি আর উৎকট গন্ধ দূষণের পরিমাণ যে কতটা ভয়াবহ তার স্পষ্ট জানান দিচ্ছে। আমরা দুপুর 12টা নাগাদ চলে এলাম ঠিক একদম রাজাহীন রাজপ্রাসাদের সামনে। হুমায়ুন স্যারের বড় ছেলে নুহাশ হুমায়ুনের নাম অনুসারে এই বাগানবাড়িটির নাম রাখা হয়েছে নুহাশপল্লী। নুহাশপল্লীতে দর্শনার্থীদের প্রবেশ মূল্য রাখা হয়েছে 200 টাকা। নুহাশপল্লী এবং স্যারের তৈরি করা কুতুবপুরের শহীদ স্মৃতি বিদ্যাপীঠের যাবতীয় খরচ করা হয়। এই আয়ের পুরোটাই রক্ষণাবেক্ষণ, কর্মচারীদের বেতন ভাতা এবং হুমায়ুন স্যারের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের খরচ মেটাতে ব্যয় হয়। নুহাশপল্লীর ঘের দিয়ে ঢুকতেই সামনে বিশাল সবুজের গালিচা। এই মনোরম সবুজ মাঠের পূর্ব পাশেই রয়েছে স্যারের বাসভবন আর পশ্চিম প্রান্তে লেচু বাগান। লেচু বাগানের নিচেই শায়িত আছেন কিংবদন্তি কথা সাহিত্যের জাদুকর স্যার হুমায়ুন আহমেদ। কবরটি বাড়ির বাইরের দিকে হওয়ায় কবর জিয়ারতের জন্য কোনো টিকিট বা প্রবেশ মূল্য দিতে হয় না। আমার ইচ্ছে ছিল প্রথমে স্যারের কবর জিয়ারত করব, পরে নুহাশপল্লীর ভিতরে ঢুকব, কিন্তু গ্রুপ ট্যুর হওয়ায় সবাইকে আগেই ভিতরে ঢোকার অনুরোধ করা হলো, তাই ভেতর থেকেই স্যারের কবরের কাছে গিয়ে সালাম জানিয়েছিলাম। তো আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই পাশেই শুয়ে আছেন হুমায়ুন স্যার। নুহাশপল্লীর গেট দিয়ে ঢুকতেই হাতের ডান পাশে স্থানীয় স্থপতি আসাদুজ্জামান খানের তৈরি মা ও শিশু ভাস্কর্য, আর তার পাশেই আছে একটি ছোট্ট আঁকাবাঁকা সুইমিং পুল। সুইমিং পুলের এই আঁকাবাঁকা ডিজাইন চমৎকারভাবে রুচিবোধের পরিচয় তুলে ধরে। সুইমিং পুলের সামনে একটি নরকঙ্কাল, যার নিচের পাটির একটি দাঁত নেই, আর সেই দাঁতের আকৃতিতেই তৈরি হয়েছে সুইমিং পুল। আজ আমরা যেখানে আনন্দ করছি, এখানেই স্যার হুমায়ুন আহমেদ ওপার বাংলার প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে সাথে নিয়ে সাঁতার কেটেছিলেন। কতই না স্মৃতি বিজড়িত ছিল এই পল্লী। সবুজ মাঠের মধ্যে গাছের ডালে তৈরি এই সেই বিখ্যাত ট্রি হাউস। স্যারের পরিচালিত কোনো একটি নাটকে এই দৃশ্য দেখলেও এই প্রথমবারের মতো সুযোগ পেলাম ট্রি হাউসে উঠে বসার। আমি ছোটোবেলায় যখন বাড়িতে ছিলাম গ্রামে, মানে ছোটোবেলায় বলতে কৈশোর বয়সে, তখন আমি কবুতর পালতাম। ইন্টারেস্টিংলি নুহাশপল্লীতে এসে
কবুতর দেখতেছি, খুব ভালো লাগছে বিষয়টা। সত্যি সত্যি কবুতর আমার খুবই প্রিয়। হাই স্কুলে থাকতে একটা টকটকে লাল রঙা মাথায় আর পায়ে ঝুঁটি সমৃদ্ধ পায়রা ছিল। অনেক বেশি আদর করতাম, বেশ সখ্যতাও ছিল। কিন্তু দুনিয়া তো আসলে ক্ষণস্থায়ী। হুমায়ুন স্যারের বৃষ্টি ও চাঁদের আলো ছিল খুবই প্রিয়। টিনের চালে ঝমঝম শব্দে পড়া বৃষ্টি সত্যিই তুলনাহীন। এই অতুলনীয় মোহনীয় শব্দের প্রেমিক স্যার হুমায়ুন আহমেদ রিমঝিম সেই শব্দ শুনতে গড়ে তুলেছিলেন এই বৃষ্টিবিলাস। হুমায়ুন স্যার সম্পর্কে একটা কথা প্রচলিত আছে যে তিনি ভূতে বিশ্বাস করতেন। আমি তার একটা ইন্টারভিউ তাকে বলতে শুনেছি যে সে আসলে ভূতে বিশ্বাস করে না। পৃথিবীর বিভিন্ন বড় বড় লেখকেরা ভূত প্রেত বা মানুষকে ভয় দেখানোর জন্য, ভয়ের মধ্যে যে একটা আনন্দ আছে এটা দেওয়ার জন্য ভৌতিক লেখা লেখেন। তো হুমায়ুন স্যারও ভৌতিক বেশ কয়েকটা লেখা লিখেছেন। আর তার এইখানে এসে নুহাশপল্লীতে এসে বেশ কিছু নিদর্শনের মধ্যে এই যে এখানে একটা এসেছে, সেটা হলো একটা রাক্ষস এবং সামনে একটা জলপরি, বাচ্চাদের একটা বিনোদনের। ভূতের সাথে সখ্যতা থাক বা না থাক, দিঘির পাড়েই তৈরি করে নিয়েছেন একটি ভূতবিলাস। তবে আমার খুব ইচ্ছে হয়েছিল, ইস যদি রাতে একদিন এই ভূতবিলাসে ভূতের সাথে গল্প করে কাটিয়ে দিতে পারতাম। হিমু, মিসির আলী সহ রহস্যজনক সব চরিত্রের স্রষ্টা হুমায়ুন স্যার। আর এই হুমায়ুন স্যারের কোনো একটা বই আমি যদি ধরি, প্রথমে ভাবি যে এখন তো হাতে সময় নেই, পড়বো না। পরে বইটা যার সাথে নেই, এক লাইন পড়ি, দুই লাইন পড়ি, প্রথম প্যারাটা পড়ি, কীভাবে যেন বইটা শেষ না করে উঠতে পারি না। আমি তাকে কথা সাহিত্যিক বলতে চাই না, কিংবা এটাও বলতেছে না তিনি একজন জনপ্রিয় লেখক। আমি তাকে বলতে চাই তিনি মূলত কথা সাহিত্যের জাদুকর ছিলেন। স্যার এই দিঘিটির নাম দিয়েছেন লীলাবতী দিঘি। শাওনের গর্ভে স্যারের ঔরসজাত কন্যা সন্তানের আগমনী বার্তায় তার জন্য এই নাম ঠিক করে রাখা হয়েছিল। দিঘির ফলকের দুটো লাইনে স্যারের মনের কোণের গভীর সূক্ষ্ম ব্যথাটা স্পষ্ট হয়ে আসে। মাঝখানে ঠিক ছোট্ট একটা দ্বীপ তৈরি করেছিলেন স্যার, আর এখানে একটা সাঁকো ছিল কাঠের, যেটা দিয়ে ওইখানে যাওয়া যেত, কিন্তু আনফর্চুনেটলি এটা সংস্কারের অভাবে এখন প্রায় ভেঙে গেছে, তাই এখানে যাওয়া যাবে না, তাই আমরা ওখানে যেতে পারছি না। সমালোচনা করছি না, তবে এতটা জীর্ণ অবস্থায় পাবো এটা একেবারেই আশা করিনি। তাছাড়া মাঠের পাশে একটি ছোট্ট নামাজের ঘর ছিল, সেটাও এখন আর পেলাম না। পরে অবশ্য আমরা মাঠেই নামাজ আদায় করেছি। তাছাড়া এই বৃষ্টিবিলাস এখন আর সেই বৃষ্টিবিলাস নেই, পুরোদমে কমিউনিটি সেন্টার মনে হচ্ছিল। এসব বিষয়গুলো স্যার যে এখন আর নেই সে কথাই যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল। এসব কিছুর পাশাপাশি নুহাশপল্লীতে আরও দেখেছিলাম দিঘিতে বড় বড় সাইজের কিছু মাছ, উড়ে যাওয়া এক ঝাঁক সাদা বক এবং শুটিংয়ের জন্য তৈরি মাটির ঘর। বৃক্ষপ্রেমী হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিনে 2006 সালে 2006 সালের 13 নভেম্বর অন্যদিন পরিবারের পক্ষ থেকে একটা ভাস্কর্য দেওয়া হয়েছে, যেটা এখানে আছে। স্যার গাছ অনেক ভালোবাসতেন, তাই তো তার বাগান বাড়িতে ঔষধি গাছ সহ প্রায় 300 প্রজাতির গাছ আছে। ঘোরাঘুরির পর অবশেষে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। এ পর্বে খেলাধুলা ও লটারি ড্রাফট হবে। এখানে বলে রাখা ভালো, আমি লটারিতে বিশ্বাসী না, আর খেলাধুলায় সবসময় দর্শক, তাই নিশ্চিতভাবে আমি কোনো পুরস্কার পাবো না এবং পুরস্কারের আশাও করছি না। তবু দর্শক হিসাবে হাড়ি ভাঙা এবং বেলুন ফুটানো খুবই ভালো লাগছে। এর আগে হাড়ি ভাঙা খেলা দেখলেও বেলুন যুদ্ধ এই প্রথমেই দেখলাম। তাছাড়া মেয়েদের ব্যাগ পরিবর্তন খেলাও খুবই ভালো লেগেছে। এবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণী শেষে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার ফেরার পথে বাসের মধ্যে নানা রঙের গানে নানা ঢঙের নাচানাচি চলতে থাকলো।
দিন শেষে বলতে পারি সব কিছু মিললে একটা সুন্দর এবং স্মরণীয় দিন কাটালাম। আমাদের ফাউন্ডেশনে যুক্ত হতে চাইলে কিংবা পরবর্তী ট্যুরে আমাদের সঙ্গী হতে ইচ্ছে হলে ফেসবুকে কানেক্টেড থাকুন। অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর অথবা সুন্দর দূর থেকে, কাছে এলেই আকর্ষণ কমে যায়। মানুষ আসলে একই, কারো সম্পর্কে যত কম জানা সে তত ভালো মানুষ।